হ্যালো স্টুডেন্টস, আজ আমরা বৃত্তগতি অধ্যায়ের এমসিকিউ পার্ট 3 26 থেকে শুরু করব। স্যার প্রকাশনী বইয়ের 313 পাতায় আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26-এ কি বলছে? একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ পরিধির কোনো বিন্দুর সাপেক্ষে তার কৌণিক বেগের কত গুণ সেটা আমাদের বের করতে হবে। কি বলেছে? যেটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তারপর কি বলছে যে কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ, কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ বলছে যা হবে যদি পরিধির সাপেক্ষে মানে এইটুকু পরিধির সাপেক্ষে কৌণিক বেগ, এটা যদি আমরা পরিধির সাপেক্ষে কৌণিক বেগ থিটা ড্যাশ ধরি, তো যে পরিধির সাপেক্ষে যে কৌণিক বেগ হবে তা কি হবে বলছে, তা বলছে মানে তার কত গুণ, মানে এই কৌণিক বেগের কত গুণ হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা যেটা করতে পারি এখান থেকে, যদি আমাদের এবি যদি আমাদের একটা নির্দেশ রেখা হয়, এবি কি হবে, একটা যদি নির্দেশ রেখা হয়, বা আমরা এটা বলতে পারি আমাদের সেই সূত্র যে কেন্দ্রস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 গুণ বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। আমরা যদি দেখি তাহলে কি হবে, তাহলে বৃত্তস্থ কোণ তাহলে কি হওয়া উচিত, কেন্দ্রস্থ কোণ কত আছে, থিটা আমাদের 2 গুণ থিটা ড্যাশ। ঠিক আছে, এটা আমাদের কি হচ্ছে, সরণ হচ্ছে কৌণিক সরণ। ঠিক আছে, এটা যদি কৌণিক সরণ হয় তাহলে আমাদের এই কোণের মান কত হবে, থিটা ড্যাশের মান তাহলে কত হবে, মানে এটা বের করতে বলেছে, থিটা ড্যাশের মান বের করতে বলেছে, যেটা আমাদের পরিধির সাপেক্ষে যে কৌণিক বেগ সেটা হচ্ছে কত হবে সেটা বের করতে বলেছে। তো থিটা ড্যাশ সমান সমান থিটা বাই 2 সমান সমান আমরা লিখতে পারি 1/2 ইন্টু থিটা, অর্থাৎ আমাদের যে কেন্দ্রের সাপেক্ষে যে কৌণিক বেগ তার হাফ গুণ বা তার অর্ধেক বলতে পারি আমরা, তার হাফ গুণ বা তার অর্ধেক। তো উত্তর কত হবে, তাহলে কত গুণ বলেছে, উত্তর হবে কৌণিক বেগ চাইছে, আমাদের সরণটা বেরিয়ে গেল, আমাদের সরণ বেরোলো যে পরিধির সাপেক্ষে যে আমাদের কৌণিক সরণ যেটা হচ্ছে সেটা বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে হবে কি কৌণিক বেগ। তা কি করে বের করতে পারি, তাহলে আমরা আমাদের যে পি বিন্দুর সাপেক্ষে আমরা যদি কেন্দ্রের সাপেক্ষে মানে পি বিন্দুতে অবস্থিত বস্তুটা এই জায়গাতে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পি পয়েন্টে পৌঁছেছে, তো সেক্ষেত্রে যদি আমরা দুটো বিন্দুর সাপেক্ষে দেখবো, একটা ও বিন্দুর সাপেক্ষে একটা বি বিন্দুর সাপেক্ষে, যদি ও বিন্দুর সাপেক্ষে দেখি আমরা, তো ও বিন্দুর সাপেক্ষে কৌণিক বেগ কত হবে, ও বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে কৌণিক বেগ কত হবে, কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা সমান সমান কত হবে, আমরা জানি কি ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি। আবার যদি বি বিন্দুর সাপেক্ষে আমরা দেখি, তাহলে বি বিন্দুর সাপেক্ষে কৌণিক বেগ যদি ওমেগা ড্যাশ ধরি, তাহলে তার মান কত হবে, আমরা তার বসাবো থিটা, থিটা হচ্ছে থিটা ড্যাশের মান, মানে ডি থিটা ড্যাশ বাই ডিটি। এখন এই থিটা ড্যাশের মান হবে ডি ডিটি থিটা বাই 2, এই দুইটা আগে চলে আসবে, যদি আগে চলে আসে তাহলে আমরা কি হবে ডি থিটা বাই ডিটি, এটা ওমেগা ড্যাশের মান বেরোলো। এখন যদি আমরা ওমেগা আর ওমেগা ড্যাশ মানে এটা দুটো কৌণিকের অনুপাত করি, তাহলে ওমেগা বাই ওমেগা ড্যাশ সমান সমান কত হবে, তাহলে ডি থিটা বাই ডিটি বাই কত হবে 1/2 ডি থিটা বাই ডিটি। যদি উল্টে যায় তাহলে ডি থিটা বাই ডিটি ইন্টু 2 গুণ ডি টি বাই ডি থিটা, ডিটি ডিটি কাটবে, এটা কেটে যাবে, কত হচ্ছে সমান সমান 2। তাহলে ওমেগা বাই ওমেগা ড্যাশ সমান সমান কত হবে, তাহলে 2 হবে। অর্থাৎ বলছে তার প্রাথমিক যে কৌণিক বেগ বা কেন্দ্রের সাপেক্ষে এটাকে তো আমরা ওমেগা ধরেছিলাম, থিটা থেকে যেটা পাচ্ছি সেটা তো ওমেগা, এখানে যেটা ওমেগা ড্যাশ, তাহলে ওমেগা কি হচ্ছে, ওমেগা ড্যাশের কিন্তু দ্বিগুণ হচ্ছে, আমরা যদি এখানে গুণ করি তাহলে ওমেগা সমান সমান 2 গুণ ওমেগা ড্যাশ। ঠিক আছে, তাহলে কি বলছে যে কেন্দ্রের সাপেক্ষে যে কৌণিক বেগ পরিধির কোনো বিন্দুর সাপেক্ষে কৌণিক বেগের কত গুণ, তাহলে পরিধির কোনো কোণের সাপেক্ষে যে কৌণিক বেগ হচ্ছে সেটা কিন্তু কি হচ্ছে ওমেগার সাপেক্ষে কিন্তু এর কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো এটা আমাদের 2 অ্যান্সার তাহলে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 27 কি বলছে, কোশ্চেন নাম্বার 27 কি বলছে, কোশ্চেন নাম্বার 27 বলছে যে একটি বস্তু কোনো বৃত্তাকার পথে এমন ভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়। বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়, তবে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল। কি বলেছে প্রথম লাইনে, কোন একটি বস্তু কোনো বৃত্তাকার পথে এমন ভাবে ঘুরছে যার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক। তো কৌণিক বেগ মানে কি ওমেগা, ওমেগা সমান সমান প্রপোর্শনাল থিটা বলেছে, তাহলে লিখতে পারি আমরা ওমেগা ইজ ইকুয়াল টু কে ইন্টু থিটা হবে।
কে ইন্টু থিটা হবে, তাই তো? এখান থেকে আমরা এটা লিখতে পারি। এখন বলছে কি যে যদি বস্তুর দ্বিতীয় ভাগ ঘুরতে 2 সেকেন্ড সময় নেয় তাহলে প্রথম ভাগের শেষে তার হচ্ছে কৌণিক বেগ কত ছিল। এখান থেকে আমরা কি করতে পারি, ওমেগা মানে কি লিখতে পারি, ডি থিটা বাই ডিটি লিখতে পারি সমান সমান কে ইন্টু থিটা। এখান থেকে আমরা যেটা করতে পারি ডি থিটা বাই থিটা সমান সমান কে ইন্টু ডিটি, কে ইন্টু ডিটি বা কে ডিটি। এখন এখান থেকে যদি উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করি, উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বলছে বস্তু যদি দ্বিতীয় ভাগ করতে 2 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ টি এর সাপেক্ষে হচ্ছে মানে এটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত টাইম হবে, এবং এটা থিটার সাপেক্ষে হচ্ছে অর্থাৎ কৌণিক সরণ। দ্বিতীয় ভাগ ঘুরতে অর্থাৎ প্রথম ভাগ সে অলরেডি 2 পাই পথ ঘুরে এসছে, এবং দ্বিতীয় ভাগ মানে কি 2 পাই থেকে 4 পাই, তাই লিমিটটা কত হবে 2 পাই থেকে 4 পাই পর্যন্ত। ঠিক আছে, 2 পাই থেকে 4 পাই পর্যন্ত কি হবে আমার লিমিট হবে। এখন আমরা যেটা করতে পারি যদি আমরা এই পাশটাকে আগে লিখি, এই পাশটা যদি আমরা আগে লিখি তাহলে 0 থেকে 2 পর্যন্ত কে ডিটি, তাহলে এখান থেকে কি হবে কে বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন 0 থেকে 2 ডিটি সমান সমান এখান থেকে কত হবে 2 পাই থেকে 4 পাই ডি থিটা বাই থিটা। এখান থেকে লিমিট করলে 2 বাই কে ইন্টু কত হবে, তাহলে টি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করলে কত হবে টি হবে, ইন্টিগ্রেশন করলে টি হবে 0 থেকে 2 পর্যন্ত লিমিট, আর এখান থেকে এটা কত হবে এল এন থিটা, এটার মান কত হবে 2 পাই থেকে 4 পাই পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো কে এর মান 2 থেকে 0 বাদ যাবে, আর এখানে হবে এল এন 4 পাই মাইনাস এল এন 2 পাই। ঠিক আছে, এখান থেকে কত পাবে কে ইন্টু 2, আর এখান থেকে কত পাবো আমরা অ্যাকচুয়ালি এর মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো এল এন 2। ঠিক আছে, আমরা কি পাবো এল এন 2 পাবো। তাহলে এল এন যদি 2 পাই তাহলে আমরা কে এর মান কত পাচ্ছি, তাহলে এল এন 2 বাই 2। ঠিক আছে, আমরা কে এর মান কত হলো এল এন 2 বাই 2। এখন আমাদের চেয়েছে কার মান, আমাদের চেয়েছে যে কৌণিক বেগের মান কত হবে, প্রথম পাকের শেষে তার কৌণিক বেগের মান কত হবে প্রথম পাকের শেষে, তাহলে কত হবে দেখা যাক। তাহলে আমরা যদি দেখি আমরা এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কে এর মান কত এল এন 2 বাই 2 ইন্টু প্রথম পাক মানে কত, প্রথম পাকের শেষে মানে 2 পাই, 2 পাই দিয়ে গুণ করলে 2 2 কেটে যাবে, পাই এল এন 2, এটা হচ্ছে আমাদের ওমেগার মান হবে, এটা আমাদের ওমেগার মান হবে। ঠিক আছে, তো এটা আমাদের কোন নম্বর অপশন হচ্ছে, অপশন ডি তে আমাদের আছে, এটা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে, বলছে একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি বরাবর ঘুরছে, তার বেগের বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে এক পাক ঘোরা শেষে তার দ্রুতি কত হবে, শুরুতে বেগ কত ছিল 0 ছিল। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক আমরা কিভাবে করতে পারি, নেক্সট কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 কি বলছে যে আমাদের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর ঘুরছে, তার বেগের মান বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, বেগ বৃদ্ধি মানে ত্বরণ মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিয়েছে, আর ত্বরণ মানে হচ্ছে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বলেছে। আমরা এটা সমান সমান লিখতে পারি আর ওমেগা স্কয়ার, আর লিখতে পারি আর আলফা ইজ ইকুয়াল টু আর আলফা থেকে আর ইনটু আলফা, সেখান থেকে আমরা বলতে পারি কি এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা আর আলফা লিখতে পারি, আর ডি বাই ডিটি মানে হচ্ছে আর আলফা, এর মান বলেছে 2, সেখান থেকে যদি আমরা আলফার মান বের করি তাহলে 2 বাই আর, আর এর মান কত 2, তাই 2 বাই 2 মানে হচ্ছে 1, আলফার মান কত হবে তাহলে আর রেডিয়ান পার সেকেন্ড, 1 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আমার আর এর মান, আলফার মান রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হবে। ঠিক আছে, এখন বলছে যে আমাদের 2 মিটার ব্যাসার্ধ বলে দিয়েছে, আর হচ্ছে মান বৃদ্ধির আর এর মান বলে দিয়েছে, এক পাক ঘোরা শেষে তার দ্রুতি কত হবে, এক শুরুতে বেগ কত ছিল 0, তাহলে আমরা এটা জানি যে ওমেগা স্কয়ার সমান সমান ওমেগা 0 স্কয়ার প্লাস 2 আলফা থিটা, শুরুতে বলেছে বেগ 0 কৌণিক বেগ 0, এটার মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে এটার মান যদি আমরা 0 স্কয়ার করি তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইনটু আলফার মান কত 1 ইনটু থিটার মান 2 পাই, এক পাক ঘোরা শেষে বলেছে তাহলে এক পাক ঘুরলে তো 2 পাই পথ, তাহলে এখান থেকে কত হচ্ছে 2 2 4 মানে 4 পাই, ওমেগা স্কয়ার সমান কত হবে 4 পাই, তাহলে ওমেগা সমান কত হবে রুট ওভার এর মধ্যে 4 পাই মানে 2 রুট ওভার পাই, কত হবে 2 রুট ওভার পাই, তাহলে এটা হবে আমার 2 রুট ওভার পাই ওমেগার মান, মানে চেয়েছে কার মান এক পাক ঘোরা শেষে দ্রুতি কত হবে। ওকে, তাই দ্রুতি মানে কি ভি ইজ ইকুয়াল টু আর ইনটু ওমেগা, আর মানে কত আর মানে 2 বলেছে, আর ওমেগার মানে 2 রুট পাই, তাহলে কত হচ্ছে আলটিমেটলি মানে 4 রুট ওভার পাই, এত রেডিয়ান এত মিটার পার সেকেন্ড হবে, একক কি হবে যেহেতু দ্রুতি চেয়েছে তাহলে মিটার
পার সেকেন্ড। ওকে, তাহলে 4√/π m/s হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি তে আছে, এটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখবো। কোশ্চেন নম্বর 29 কি বলছে, কোশ্চেন নাম্বার 29 কি বলছে সেটা একবার আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 29 কি বলছে, কোশ্চেন নাম্বার 29 বলছে যে একটি বস্তু বা সুষম দ্রুতি নিয়ে মাইনিট কি বলছে, সুষম দ্রুতি নিয়ে, অর্থাৎ দ্রুতির মানটা কিন্তু সেম হবে। সুষম দ্রুতি, সুষম দ্রুতি মানে মানগতভাবে ভি এর মান সব জায়গায় সমান। সুষম দ্রুতি নিয়ে আর ব্যাসার্ধের ও কেন্দ্রবিষ্ট, আর ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের মান বলেছে আর, আর ব্যাসার্ধের ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের বৃত্তাকার পথে কিন্তু ঘুরছে এইভাবে। ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তাকার পথে ঘুরছে। বলছে এই বৃত্তাকার পথে পি ও কিউ দুটি বিন্দু আছে, পি বিন্দু আর কিউ বিন্দু দুখানা বিন্দু আছে, এবং দেওয়া আছে যে পি ও কিউ এর মান হচ্ছে থিটা। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যেতে গিয়ে কণাটির গতিবেগের পরিবর্তনের মান কত হবে? পি থেকে কিউ পর্যন্ত যেতে গেলে কণাটির গতিবেগের মান কত হবে সেটা বের করতে হবে। তো আমরা এখান থেকে দুটো জিনিস বলবো। আমি ধরলাম যে এই ক্ষেত্রে, ধরলাম না এটাই হয় যে এক্ষেত্রে ভি ওয়ান আর এক্ষেত্রে ভি ওয়ান দুটো বেগ, কিন্তু এদের বেগের মান একই, কিন্তু এদের বেগের ডিরেকশনটা কিন্তু আলাদা। তাই বেগের ভেক্টর ফর্মটা কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, কিন্তু মানগতভাবে তারা কিন্তু সেম, মানগতভাবে তারা কিন্তু সেম হবে। ঠিক আছে, তাহলে ভি অন ভেক্টর মানে ভি এন অন ক্যাপ, আর ভি টু ভেক্টর সমান ভি এন টু ক্যাপ হবে। ঠিক আছে, এই দুখানে আমরা ভি এর মান পেলাম। এখন আমাদের চাইছে কি, আমাদের চাইছে যে গতিবেগের পরিবর্তনের মান। গতিবেগের পরিবর্তন যদি শুধুমাত্র মান দেখবো আমরা, গতিবেগের পরিবর্তনের মান, তার মানে ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টর, তার মান কত হবে? মান আমাদের সেই সূত্র ফেলতে হবে। কি সূত্র? যে ভি স্কোয়ার মান কত হবে, তার মানে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে একটার জন্য প্লাস টু ভি ইন্টু ভি কস থিটা, টু ভি ইন্টু ভি ইন্টু কস থিটা। এখানে প্লাস হবে না, মাইনাস হবে, কারণ একটা ভি তো মাইনাস আছে, তাই না? তাই এখানে একটা ভি এর জন্য মাইনাস আসবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা যদি আরো ভেঙে করা যায় তাহলে এমন ভাবে হবে, যদি আরো একটু আমরা ভাঙি তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিনিসটাকে, যে ভি স্কোয়ার প্লাস অফ মাইনাস ভি তার হোল স্কোয়ার মাঝে প্লাস টু ভি ইন্টু মাইনাস ভি কস থিটা। তো সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ভি স্কোয়ার কস থিটা। ঠিক আছে, টু ভি স্কোয়ার কস থিটা। এখান থেকে কি হবে? এখান থেকে এটা টু ভি স্কোয়ার হয়ে যাবে, তাহলে টু ভি স্কোয়ার মাইনাস টু ভি স্কোয়ার কস থিটা। এখান থেকে টু ভি স্কোয়ার কমন চলে আসলো, টু ভি স্কোয়ার কমন চলে আসলো, ওয়ান মাইনাস কস থিটা। ওয়ান মাইনাস কস থিটা মানে কি লিখতে পারি আমরা? টু ভি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস থিটাকে আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে লিখতে পারি আমরা টু টু ভি স্কোয়ার ইন্টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এখান থেকে দুটো দুই আছে, একটা দুই বেরোবে, দুটো দুই আছে, একটা বি বেরোবে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই টু মানে দুটো সাইন স্কোয়ার আছে, সাইন থিটা বাই টু দুটো আছে মানে একটা বেরিয়ে আসবে। তাহলে টু ভি সাইন থিটা বাই টু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। টু ভি সাইন থিটা বাই টু মানে এটা হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। 2013 সালের WBJW তে এসেছিল এটা। ঠিক আছে, আমাদের উত্তর কোনটা তাহলে এখানে? আমাদের উত্তর এখান থেকে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে বলেছে কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30টা কি বলেছে আমরা একটু দেখে নেবো। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কি বলছে? কোশ্চেন নাম্বার 30 কি বলছে? যে একটি কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট, এটা কণা যেটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে সমবেগে গতিশীল, এটা বৃত্তাকার পথে সমবেগে গতিশীল। এখন বলছে যখন কণাটি থিটা কোণী দূরত্ব ভ্রমণ করে, অর্থাৎ এখান থেকে এইটুকু টোটাল এই কোণটাকে বলা হচ্ছে থিটা কোণ বলছে। টোটাল এই কোণটাকে কি বলছে? থিটা কোণ। থিটা কোণী দূরত্ব অতিক্রমণ করে তখন সংশ্লিষ্ট রৈখিক সরণের মান কত হবে? রৈখিক সরণের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যেটা করবো, আমরা এই বাহুর উপরে একটা লম্ব কোণ করলাম ঠিক মধ্যবিন্দুতে, অর্থাৎ আমরা বলতে পারি চিত্রার অনুসারে, আমরা কি বলতে পারি? চিত্রার অনুসারে যে প্রথমে যেটা বলতে পারি আমরা এ ও বি, কোণ এ ও বি সমান সমান যদি থিটা হয়, তার মানে এ ও ডি সমান সমান কত হবে? থিটা বাই টু হবে। এটা কার সঙ্গে সমান হবে? বিওডি এর সঙ্গে। এই দুটো কোণের মানে কিন্তু সমান। এবং আমরা বললাম যে এই বাহুর মাঝখানে এটা ছেদ করছে, তার মানে কি কোণকে অর্ধেক করছে, এবি বাহুকে অর্ধেক করছে, অর্থাৎ এডি সমান সমান বিডি। এটা আমাদের কিন্তু ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরকম যদি হয়
তাহলে আমরা কি করতে পারি এখান থেকে? আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো যে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো এই পাশে ত্রিভুজটা নিয়ে কাজ করবো। ত্রিভুজের নাম কি AOD, ওই পাশে নিয়েও করলে হতো। তো ত্রিভুজ AOD থেকে পাই, থেকে কি পাই দেখি একবার। ত্রিভুজ AOD থেকে পাই, তাহলে এক একটা কোণ তাহলে কত হলো, সাইন θ/2 হলো, এটাও θ/2 হলো। তাহলে এই পাশে যদি আমরা লিখি তাহলে সাইন থিটার জায়গায় কি হবে, θ/2 হবে। ওকে, তাহলে সাইন সমান কি, সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এই বাহুর সাপেক্ষে লম্ব কোনটা, তার লম্ব হচ্ছে এডি। ঠিক আছে, তাহলে এডি হবে লম্ব, আর হচ্ছে ওএ হবে কি আমার, অতিভুজ হবে। ঠিক আছে, ওএ হচ্ছে অতিভুজ। যে মানটা বসাই তাহলে এর মান এডির জায়গায় এডি থাকবে, আর ওএ মানে হচ্ছে আর, এই বাহুর মান আর এর বাহুর মানও আর। ঠিক আছে, তাহলে যদি আর হয় তাহলে লিখতে পারি এডি সমান কি লিখতে পারি, সমান আর সাইন θ/2, আর সাইন θ/2 আমরা এডির মান এটা পেলাম। তাহলে এখন আমাদের বলেছে যে রৈখিক সরণের মান কত। আচ্ছা, রৈখিক সরণ বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এটা কিন্তু রৈখিক সরণের মান হবে না, রৈখিক সরণ হবে না, এটা অতিক্রান্ত দূরত্ব। আমরা যদি এই পথ বরাবর যাই, এ থেকে ADB মানে যে বৃত্তচাপ যদি আমরা যাই, তাহলে সেটা কিন্তু রৈখিক সরণ নয়, এটা হচ্ছে দ্রুতি, মানে এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণের মান মানে কি, আমরা প্রাথমিক রৈখিক সরণের সংজ্ঞায় কি বলেছিল, তুমি কোথায় আছো এবং কোথায় গেলে, এই দুটোর মধ্যে যে স্ট্রেট লাইন টানবো সেটা আমাদের রৈখিক সরণ। রৈখিক সরণ কি হবে, এর মধ্যে স্ট্রেট লাইন সেটা হবে। আর এই এবির মানটা তাহলে কত হবে এখানে, তাহলে এবি সমান কত হওয়া উচিত, 2 × AD। আর 2 × AD মানে 2 × AD মানে কত, আর সাইন θ/2। তার মানে 2r সাইন θ/2 হচ্ছে আমার অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। উত্তর আছে এখানে 2r সাইন θ/2, যেটা আমাদের অপশন ডিতে আছে। 2014 সালে WBJWতে এই কোশ্চেনটা এসেছিল, খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা এ থেকে বি পর্যন্ত কেন নিলাম, তার কারণ আমরা এই বৃত্তচাপটা নিতে পারতাম। ADB যে বৃত্তচাপটা আছে, সেই বৃত্তচাপ যদি নিতাম তাহলে যেটা হতো, আমার ডি বলা ভুল, AB যে বৃত্তচাপটা আছে আমাদের, সেই বৃত্তচাপ বরাবর আমরা এই কারণে, কারণ আমাদের চেয়ে সরণের মান রৈখিক সরণ উল্লেখ করে দিয়েছে, ওটা নিলে অতিক্রান্ত দূরত্বের মান হতো। আর সরণের মান আমরা কি জানি, যে আমাদের প্রাথমিক পজিশন এবং অন্তিম পজিশন, এই দুটোর মধ্যে অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন, যাকে আমাদের বলা হয় কি, যাকে আমাদের বলা হয় কিন্তু রৈখিক সরণ। তাই আমরা কি করলাম, এখানে স্ট্রেট লাইন টানলাম, তারপরে সবটাই করেছিলাম আমরা। এবং এখান থেকে আমরা জানি যে এডি আর বিডির মান সমান। এডির মান যদি বের করতে এটাকে 2 দিয়ে গুণ করলে বিডির মান পেয়ে যাবো। ঠিক আছে, আমরা তাই করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে আমরা টোটাল মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 31 কি বলছে, কোশ্চেন নাম্বার 31 বলছি ক্যাপিটাল এবং স্মল এম ভরের দুটি বস্তু বানা, আমি ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধে বৃত্তের মধ্যে আবর্তন করছে, এদের আবর্তনকাল সমান। ওকে, কৌণিক বেগের অনুপাত কত, আবর্তনকালের সূত্র কি আছে, আবর্তনকাল বা হচ্ছে আপক পর্যায়কাল যেটা, তার সূত্র কি আছে বইতে লেখা আছে। আবর্তনকাল বা পর্যায়কালের সূত্রটা কি হবে, আবর্তনকাল পর্যায়কালের সূত্র বলছে T=2π/ω। আমাদের ওই সূত্রটা দিয়ে শুরু করতে হবে। কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31 কি বলছে, আমরা জানি যে T=2π/ω, T=2π/ω, এটার মানে তো সমান বলেছে। আর ওমেগা মানে আমরা কি জানি, ওমেগা মানে V/R, তাহলে 2π/V/R, তার মানে এই আরটা যদি উল্টে যায় তাহলে 2πR/V। আমরা টি মানে তাহলে কি পেলাম, 2πR/V। ঠিক আছে, এখন বলে যে ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুটি বস্তু যাদের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। যখন ভর ক্যাপিটাল এম তখন ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তখন ভর স্মল এম তখন ব্যাসার্ধ স্মল আর। বোঝা গেল? তাহলে আমরা যদি এখন বসাই মান কত পাবে, আমাদের দুই ক্ষেত্রে পর্যায়কালের মান সমান বলছে। আমি ধরলাম প্রথম ক্ষেত্রে পর্যায়কাল যদি T1 হয়, তার মানে 2π ক্যাপিটাল আর বাই V1। আর একটা কথা হবে T2 সমান সমান 2π স্মল আর বাই V2। এটা গেল আমাদের মেন সূত্র। আমরা সেখান থেকে দুটো পর্যায়কাল পেলাম। তখন বলছি এই দুটো পর্যায়কালের মান কি, এই দুটো পর্যায়কালের মান আমাদের বলছে সমান। তার মানে আমাদের বলছে অ্যাকর্ডিং টু কন্ডিশন বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি T1 আর T2 সমান বলছে। তার মানে 2π ক্যাপিটাল আর বাই V1 সমান সমান 2π স্মল আর বাই V2, এই দুটো সমান হবে। 2π যদি কাটি আমরা, তাহলে আমরা কি লিখতে পারি, V1/V2, অর্থাৎ এই V1 এই পাশে তুললাম, তাহলে স্মল আর এই পাশে চলে যাবে, ক্যাপিটাল আর বাই স্মল আর হবে। মানে এটাই আমাদের রিলেশন। ঠিক আছে, এই রিলেশনটা আমরা পেলাম। এখন আমাদের বলেছে কি কৌণিক বেগের অনুপাত কত হবে সেটা বের করতে হচ্ছে, কৌণিক বেগের অনুপাত। ওকে, খুব সিম্পল। কৌণিক বেগের অনুপাত যদি বলে, তাহলে আমরা জানি কৌণিক বেগের সূত্র কি, V=ωr। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদের। কৌণিক বেগ যদি চাই তাহলে ওমেগার মান বের করতে হবে, এখান থেকে ওমেগা মানে কত হবে, V/R। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম প্রথম যে কন্ডিশন
সেক্ষেত্রে আমরা ধরলাম এটা ওমেগা ওয়ান, এটা হচ্ছে ওমেগা টু। ঠিক আছে, এটা ভি ওয়ান ধরেছিলাম, এর রৈখিক বেগ, এর ভি টু ধরেছিলাম। তাহলে ওমেগা ওয়ান সমান কি লিখতে পারি আমরা? ওমেগা ওয়ান সমান সমান ওমেগা ওয়ান সমান ভি ওয়ান বাই আর হবে, তাহলে ভি ওয়ান বাই ক্যাপিটাল আর। আর ওমেগা টু সমান সমান ধরেছিলাম ভি টু বাই স্মল আর। ওকে, তাহলে এখন যদি আমরা বলেছি যে অনুপাত চেয়েছে, কৌণিক বেগের অনুপাত। ওকে, তার মানে ওমেগা ওয়ান ইস টু ওমেগা টু যদি করি আমরা, তাহলে ভি ওয়ান বাই, আচ্ছা অনুপাত তোমরা বাই আকারেও তো লিখতে পারি, তো বাই আকারেই করি। তো বাই আকারে যদি করি আমরা, তাহলে ওমেগা ওয়ান বাই ওমেগা টু সমান সমান কি হবে? ভি ওয়ান বাই ক্যাপিটাল আর, এটা উল্টে যাবে। এটা ওমেগা টু মানে এটা তলায় বসার কথা, কিন্তু এটা উল্টে গেলে স্মল আর উপরে আর ভি টু তলায়। তার মানে ভি ওয়ান বাই ভি টু হচ্ছে ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর। এখন স্মল আর বা আমরা এইভাবে বসাতে পারি, ভি ওয়ান আর ভি টুর মান কত? ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে ভি ওয়ান বাই ভি টু আছে ক্যাপিটাল আর বাই স্মল আর ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর। কাটাকাটি করলে এখানে কত পড়ে থাকবে? এক পড়ে থাকবে। অনুপাতের মান কত হবে? অনুপাতের মান হবে এক। অর্থাৎ আমরা বলতে পারি ওমেগা ওয়ান বাই ওমেগা টুর মান কত আসছে? এক আসছে। আমাদের অপশন ডি হচ্ছে রাইট আনসার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। এই যে 2015 সালে এসেছিল, এটাও খুব ভালো কোশ্চেন কিন্তু। কি বললাম তাহলে? ওমেগা ওয়ান বাই ওমেগা টুর মান কত আসছে? তাহলে এক আসছে কিন্তু। ঠিক আছে, প্রথমে কি করতে হবে? আমাদের যা যা দেওয়া আছে সে অনুযায়ী লিখলাম, পর্যায়কাল সমান করে আমরা একটা সম্পর্ক বের করলাম, সম্পর্কটা এখানে ইনপুট করলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। ক্লিয়ার? এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 32 কি বলছে। কোশ্চেন নাম্বার 32 বলছে অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নাম্বার 32 কি বলছে? সর্বোচ্চ বেগ চাইছে। সর্বোচ্চ বেগ মানে একটা সূত্র আছে যে ভি ম্যাক্সিমাম সমান সমান রুট ওভারের মধ্যে মিউ আর জি। ভি ম্যাক্সিমাম সমান সমান কি? রুট ওভারের মধ্যে মিউ আর জি, এটাই আমাদের সূত্র। তাহলে ভি ম্যাক্সিমাম সমান সমান রুট ওভারের মধ্যে মিউ আর জি, এটাই আমাদের সূত্র ভি ম্যাক্সিমাম মান বের করার জন্য। এই সূত্রে যদি আমরা মানগুলো বসাই, এখানে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বলেছে মিউ এর মান কত? মিউ এর মান বলেছে 0.6 ইন্টু আর এর মান কত বলেছে? 150 মিটার। আর এর মান যদি 150 হয়, এবং জি এর মান আমরা হিসাবে সুবিধাতে 10 ধরলাম, তাহলে কত হবে? তাহলে 6/10 ইন্টু 150 ইন্টু 10। 10 কাটলে 6×9 কত? 90, মানে 900। 900 থেকে বেরোবে কত? 30। তাহলে আমাদের ভি ম্যাক্সিমাম এর মান কত? 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভি ম্যাক্সিমাম এর মান কত? 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই আমাদের অ্যান্সার, তাই কি আমাদের অ্যান্সার হবে 30 আছে? হ্যাঁ, অপশন বি তে আছে। এটাও এসেছিল 2015 সালে এসেছিল, অপশন বি তে আছে। এটা কত নম্বর কোশ্চেন? এটা কোশ্চেন নাম্বার 32। এটা হচ্ছে আমাদের 32 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার এটা বোঝা গেল কি করলাম আমরা? আমাদের এটা বইতে সূত্র আছে যে ভি ম্যাক্স সমান সমান, এটাতে বইতে লেখা আছে ভি ম্যাক্স সমান সমান রুট ওভারের মধ্যে মিউ আর জি। আর হচ্ছে আমরা কতটা পথ বাঁক নিচ্ছি, মানে এটা যদি আমাদের বাঁক হয়, তাহলে এখানে সেন্টারের বদলে এখানে যদি আর, সেটা হচ্ছে আর হচ্ছে, এবং যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা মিউ, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কগুলোতে জি এর মান কিন্তু আমরা 10 ধরে নেবো, তাহলে আমাদের হিসাবের সুবিধার জন্য। ক্লিয়ার? তো আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33 কি বলছে? কোশ্চেন নাম্বার 33 বলছে, আর এই অঙ্কগুলো জি এর মান 10 না থাকলে কিন্তু হিসাবে অনেক কঠিন আসবে এবং অনেক ক্যালকুলেটিভ আসবে, তার জন্য কিন্তু 10 ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার, আমাদের কোশ্চেন নাম্বার 33 বলছে কি যে সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে। সমভরের অর্থাৎ দুটোর ভর কত? দুটোর ভর কিন্তু সমান। সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে। ঠিক আছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত 1:2। পথ দুটির ব্যাসার্ধের অনুপাত বলে দিচ্ছে 1:2 যদি হয়, তাহলে আমাদের বের করতে হবে কি বলছে, কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত কত হবে? অভিকেন্দ্র বলের সূত্রটা কি আছে? অভিকেন্দ্র বলে যে সূত্রটা সেটা এরকম, অভিকেন্দ্র অভিকেন্দ্র বল সূত্র সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের সূত্র, এম ভি স্কোয়ার বাই আর। এটা কি সূত্র? অভিকেন্দ্র বলের সূত্র। তখন যেহেতু দুটো কণারই ভর সমান, দুই ক্ষেত্রে আমরা এম এর জায়গায় এমই বসাবো। কিন্তু আমাদের কি আলাদা বলেছে? পথ দুটির ব্যাসার্ধের অনুপাত 1:2। আর কি বলেছে? পথ দুটির দুই ক্ষেত্রে এম এর মান সমান, তাহলে এম ওয়ান আর এম টু
সমান বা এম যদি আমি করতে পারবো আমি এম দিলাম। ওকে, আর কি দেওয়া আছে আমাদের, ওদের অধিকেন্দ্র বলের মান সমান হচ্ছে। এটা দুটো কন্ডিশন আমরা দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যেটা বলছি এম ভি ওয়ান স্কোয়ার বাই আর অন সমান সমান আর এম ভি টু স্কোয়ার বাই আর যদি অধিকেন্দ্র বলের মান যদি সমান হয় না সমান সমান চিহ্ন দিলাম, হওয়ার সমানে দুটোই এম রাখলাম, আর দুটো ক্ষেত্রে আলাদা, তাই আলাদা রাখতে বললাম, আর ওদের বেগ আলাদা হবে, যে আমাদের দুটি যেটা বলছি আমরা দুটির মান যেহেতু আলাদা সেটার মান আমাদের বের করতে হবে বেগ, তার মানটাও আলাদা হবে, সেগুলোর মান কিন্তু আলাদা আলাদা হবে। এবং বলবে যদি এম এম কেটে যায় তাহলে আমাদের ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার সমান সমান আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর টু মানে ওয়ান বাই টু, তাহলে ভি বা ভি ওয়ান বাই ভি টু উভয় যদি স্কোয়ার করে এক বাই দুই, তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান সমান রুট ওভারের মধ্যে এক বাই দুই, তার মানে ওয়ান বাই রুট ওভার, ওয়ান বাই রুট ওভার টু আমাদের অ্যান্সার। এটা আমাদের অপশন আছে, ওয়ান বাই রুট ওভার টু অপশন এতে আছে, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 2017 সালে কোশ্চেনটা এসেছিল, কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ভালো করে বাড়িতে কিন্তু সবাই দেখবে। কোশ্চেন নাম্বার 34 এ কি বলছে, কোশ্চেন নাম্বার 34 বলছে যে একটি কণা, বলছে একটি বৃত্তাকার চাকতি, এটা একটা বৃত্তাকার চাকতি গেছে, সেই বৃত্তাকার চাকতি কি বলছে যে কোনো অনুভূমিক তলে না পিছলে গড়িয়ে যাচ্ছে এবং চাকতির কেন্দ্রবিন্দু ভি সমবেগে এগিয়ে যাচ্ছে। চাকতির বাইরের পরিধির যে কোনো বিন্দুতে বেগ নিম্নলিখিত কোনটি কোন বা কোনটি হওয়া সম্ভব। বেসিক্যালি এই অঙ্কটা শুধুমাত্র এই বিন্দুর জন্য চাই, এই অঙ্কটা বেসিক্যালি এই একটা নিচের যে বিন্দুটা আছে না, যেখানে স্পর্শ বিন্দু, সেই বিন্দুর জন্য চাই, কিন্তু এখানে বলছি পরিধির যে কোনো বিন্দুর জন্য কি হবে। ঠিক আছে, যে কোনো বিন্দুর জন্য বলে তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোনো বৃত্তাকার চাকতি যখন কোনো মসৃণ তলে না পিছলে যখন গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, না পিছলে যাচ্ছে না কিন্তু সেটা গড়িয়ে যাচ্ছে, যখন গড়িয়ে যাচ্ছে মানে সেক্ষেত্রে দুটো বেগ থাকতে হয়, একটা হচ্ছে রৈখিক বেগ, একটার নাম হচ্ছে রৈখিক বেগ, আর একটার নাম কি আবর্তন বেগ। এই দুটো বেগই কিন্তু তার থাকে, রৈখিক বেগ আর একটা আবর্তন বেগ, এই দুটো বেগই কিন্তু থাকে, যেটা আমরা সাইকেলের গতির ক্ষেত্রে দেখেছিলাম। সাইকেলের গতির ক্ষেত্রে যেমন কি হয়, যখন একটা সাইকেলের গতি যখন সামনে এগিয়ে যায়, গড়িয়ে গড়িয়ে যায় যখন, তখন কি হয়, তখন কিন্তু দুটো বেগ থাকে, একটা রৈখিক বেগ, একটা হচ্ছে আবর্তন বেগ, মন থাকবে। তো এখানেও তাই থাকবে, একটা রৈখিক বেগ এবং একটা আবর্তন বেগ। এবং রৈখিক বেগ বলছে কি ভি সমবেগে এগিয়ে যাচ্ছে, ভি সমবেগে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি ধরে নিলাম যে আবর্তন বেগ যেটা আছে সেটা ধরলাম ওমেগা কৌণিক বেগ নিয়ে, ওমেগা কৌণিক বেগ নিয়ে, এবং এটা আর ব্যাসার্ধ ধরে দিলাম আমরা, সে আর ব্যাসার্ধ সাপেক্ষে ওমেগা কৌণিক বেগ নিয়ে এসে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, ওমেগা আর, এটা আমরা বলতে পারি এখান থেকে সম্পর্ক। এখান থেকে আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো যদি এই বিন্দুর সাপেক্ষে আমরা বিচার করি, তাহলে এখানে মেজের সাপেক্ষে যে চাকতির যে বিন্দুতে স্পর্শ করে আছে মেজেতে, সেই বিন্দুর সাপেক্ষে রিলেটিভ যে ভেলোসিটি বা যে আপেক্ষিক বেগ, যে আপেক্ষিক বেগের মান কত হয়, জিরো হয়ে যায়। আপেক্ষিক বেগের মান কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে, আর আপেক্ষিক বেগ জিরো হওয়ার জন্য এই বিন্দুর সাপেক্ষে আমাদের যে চেয়েছে না, যে কোনো বিন্দুর সাপেক্ষে বেগের মান, চাকতির বাইরের পরিধি কোনো বিন্দুর বেগ কত হবে, তো এই বিন্দুর সাপেক্ষে তাহলে বেগের মান কত হবে, এই বিন্দুর সাপেক্ষে আপেক্ষিক বেগ যেহেতু জিরো, তো এই বিন্দুর সাপেক্ষে এর বেগের মান কিন্তু হয়ে যাবে জিরো। ঠিক আছে, যেমন জিনিসটা এরকম ভাবে ধরলাম, এই যে হচ্ছে আমার মেজে এবং এই হচ্ছে আমার চাকতি, এটাকে যদি স্পর্শ করে, এরকম যদি স্পর্শ করে, তাহলে এই জায়গার বেগটা আমরা ধরলাম ভিসি, এই জায়গার বেগ ধরলাম ভিএফ, কারণ এটা ফ্লোর মেঝে এবং ওটা হচ্ছে চাকতি আছে, বৃত্তাকার চাকতি। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা এরকম যে ভিসি মাইনাস ভিএফ ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু ভূমি আমাদের কি থাকে, ভূমি আমাদের হচ্ছে সবসময়ের জন্য স্থির থাকে, তাই এর মান কত হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে ভিসির মান কত হবে, তাহলে জিরো, অর্থাৎ বৃত্তাকার চাকতির ক্ষেত্রে বৃত্তাকার চাকতির এই যে বেগটা, এই বিন্দুর সাপেক্ষে যে বেগ, তার মানটাও কিন্তু জিরো হয়ে যায়। ঠিক আছে, এবার আমাদের বলছে যদি আমরা উপরের কোনো বিন্দুর সাপেক্ষে যদি দেখি, আমরা যদি উপরের কোনো বিন্দুর সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে সেটা কি হয়, সবচেয়ে উপরের দিকে যে বিন্দুটা, সেটা দেখা যায় যেখানে দু রকম বেগ থাকে এবং দুটোই একই দিকে হয়। এখানে একটা থাকে আমাদের স্পর্শকীয় বেগ, আর একটা থাকে কি, আর একটা থাকে কিন্তু আমাদের যে হচ্ছে রৈখিক বেগ ভি, সেটা। তাহলে একটা রৈখিক বেগ থাকে আর একটা হচ্ছে ভিটি থাকে, স্পর্শকীয় বেগ বলতে পারি ওটাকে আমাদের। কিন্তু এই দুটো বেগের মানই কিন্তু, যেহেতু সেটা বৃত্তাকার পথে গড়িয়ে যাচ্ছে, সেই দুটো বেগের মানই সমান হয়ে যায়। এবং দুটো যদি একই দিকে আছে, দুটো বেগ মানে যোগ হয়ে যায়, ভেক্টর যোগফল করি আমরা, এবং তার মান হয়ে যায় 2v। তাহলে আমরা কত পাচ্ছি, আমাদের একদম সবচেয়ে উপরের যে বিন্দুটা টপ পয়েন্টে যেটা, সেখানে আমরা কি পাচ্ছি, 2v পাচ্ছি, এখানে পাচ্ছি কত, জিরো। এবং এই দুই পাশে আছে, এই দুই পাশে যে কোনো বিন্দুতে যদি আমরা দেখি, তার মানটা কিন্তু জিরো থেকে 2v এর মধ্যে হতে পারে, এমনকি মাইনাসের দিকেও কিন্তু মানটা যেতে পারে।
ঠিক আছে। তাই আমাদের এখানে যে উত্তরটা, এখানে অ্যাকচুয়ালি উত্তরটা চারটেই হওয়া সম্ভব, কিন্তু উত্তর আমাদের এ সি আর ডি দিয়েছে, মাইনাস বি দেয়নি। ঠিক আছে। তো আমাদের ভি, টু ভি এবং শূন্য, যেটা আমরা দেখতে পেলাম, জিরো আমাদের চলে এসছে, টু ভি এসছে, এবং এই দুটো পয়েন্টের এই দুই সাইডের যে পয়েন্টগুলো আছে তার যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি দেখি আমরা, তার ভ্যালু কত হবে, জিরো থেকে টু ভি এর মধ্যে হবে। বোঝা গেল? তার ভ্যালু কত হবে, তার বেগ কত হবে, যে কোনো বিন্দুর সাপেক্ষে পরিধি, যে এই দুটো বিন্দু মানে এই পাশের এবং এই পাশের যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি আমরা বিচার করি, তাহলে তার বেগের মান জিরো থেকে টু ভি এর মধ্যে হবে। ঠিক আছে। তার মানে সেটা কোনো অপশনে বলছে ভি হবে, তাহলে সেটা ভি। ঠিক আছে। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এটা ভি আসবে। এবং বেসিক্যালি এটা কেন হয়, এটা বেসিক্যালি যে কারণে সেটা হলো, এই দুই দিকের বেগ যা হয় সেটা তো ভূমি স্পর্শ করে নেই, সুতরাং চাকতির কেন্দ্রের যে বেগ থাকে, কেন্দ্রের বেগ কত বলেছে, ভি বলেছে না, সেই জন্য এর মানটা কত কত হয়, ভি হয় কিন্তু। ঠিক আছে। এই গেল আমাদের এটা উত্তর তালিকা কত হচ্ছে, এ, সি এবং ডি বলছে। ঠিক আছে। তবে কিন্তু এখানে মাইনাস ভিও কিন্তু হওয়া সম্ভব। ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 35 কি বলছে, কোশ্চেন নাম্বার 35 বলছে যে একটি গাড়ি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে, একটা গাড়ি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে, রাস্তাটির ব্যাংকিং কোণ কত থিটা, রাস্তা এবং গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ এস হয়, তাহলে গাড়িটি সর্বাধিক কত দ্রুতিতে নিরাপদে চলতে পারবে। ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এই কোশ্চেনটা আমাদের কোশ্চেন নাম্বার 35। অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি কোনো কোশ্চেন, এটা একটা টপিক যেটা আমাদের ব্যাংকিং কোণের ওখানে ছিল, বইয়ের থিওরিতে ব্যাংকিং কোণের ওখানে ছিল। এটা একটা বড় সূত্র ছিল, এই সূত্রটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এখানে। ঠিক আছে। এই সূত্রটা কি, বা সূত্রটা লিখে দিচ্ছি আমরা এখানে, যে জি আর, সূত্রটা কি হবে, কোশ্চেন নাম্বার মানে 8 নম্বর সমীকরণ, 9 নম্বর সমীকরণ ছিল, বলে দিচ্ছি। আমাদের বই অনেকের তো একই রকম, এক একজন একই রকম হতে পারে, তার জন্য আমি সমীকরণ নম্বরটা বলে দিচ্ছি, কত নম্বর সমীকরণে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা আছে। আর সেটা হলো ব্যাংকিং কোণ, অর্থাৎ সেটা হচ্ছে 8 নম্বর সমীকরণ, অর্থাৎ আমাদের যেখানে আছে পিছনে না যাওয়ার সত্ত্বে বা বৃত্তপথের ব্যাংকিং, বা পিছনে না বলার সত্ত্বে আমাদের যে 8 নম্বর সমীকরণটা আছে, সেই 8 নম্বর সমীকরণে কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা আমাদের আছে। ভি ম্যাক্সিমাম এর মান কত হয়, ভি এম এর মান কত হবে, রুট ওভারের মধ্যে অ্যাকচুয়ালি ভি স্কয়ার ছিল ওখানে, তো তার মান কত হয়, জি আর, স্মল জি ক্যাপিটাল আর, তারপরে ওপরে কি হয়, মিউ এস, যে ঘর্ষণ গুণাঙ্ক, সেই মিউ এস প্লাস কি হবে, প্লাস ট্যান থিটা, প্লাস কি হয়, ট্যান থিটার তলায় কি হবে, তলায় যেটা হবে সেটা হলো 1 মাইনাস মিউ এস হচ্ছে ট্যান থিটা। এটা কিন্তু আমাদের সেই সূত্র, সেই সূত্রটা সরাসরি এখানে অ্যান্সার হয়ে থাকছে। ঠিক আছে। এই সূত্রটার উপরে কিন্তু বহুত অঙ্ক আছে। ঠিক আছে। এই সূত্রটার উপরে কিন্তু অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে। তারপরে বলেছে কোশ্চেন নাম্বার 36 কি বলছে, বলছে একটি স্থির অবস্থায় থাকা 50 সেমি ব্যাসার্ধের একটা সুষম বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে মুক্তভাবে ঘুরতে পারে। চাকতির উপর একটা টর্ক প্রয়োগ করা হলে সেটি 2.0 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার স্থির কৌণিক ত্বরণে ঘুরতে থাকে। 2 সেকেন্ড পরে চাকতির লব্ধি ত্বরণ কত হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে, সেটা আমাদের বের করতে বলেছে। 2 সেকেন্ড পরে চাকতির কৌণিক বেগ কত, সেটা আমরা একবার বের করে নেবো। 2 সেকেন্ড পরে চাকতির কৌণিক বেগ, অর্থাৎ আমরা কোন সূত্র লিখতে পারি, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এমন একটা সূত্র ছিল আমাদের, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমাদের রৈখিক বেগের একটা সূত্র ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ত্বরণের সমীকরণ থেকে এটা আছে, ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি না, সেখান থেকে এটা কিন্তু আছে এই সমীকরণটা। যাই হোক, তো আমরা এই সমীকরণটা যদি কৌণিক মানে আমরা যদি আবর্ত গতির ক্ষেত্রে দেখি, তাহলে এটা এমন হয়ে যায় যে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা জিরো প্লাস আলফা টি। ঠিক আছে। এই সমীকরণে আমাদের মান বসাতে হবে। মান কত বলেছে, যে স্থির অবস্থায় থাকা 50 সেমি ব্যাসার্ধের একটা সুষম বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে মুক্তভাবে ঘুরতে থাকে। চাকতির উপরে টর্ক প্রয়োগ করা হলে সেটি 2.0 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার স্থির কৌণিক ত্বরণে ঘুরতে থাকে। 2 সেকেন্ড পরে চাকতির লব্ধি ত্বরণ কত হবে। তার মানে এখানে আমাদের ওমেগার মান বের করবো, এখানে ওমেগা জিরোর মান তো জিরো বলে দিয়েছে, বুঝতে পারছি, স্থির বলছে, অনেকবারই স্থির বলেছে, তো ওমেগা জিরোর মান এখানে অ্যাকচুয়ালি জিরো হয়ে যাবে। তো ওমেগা জিরোর মান জিরো হয়ে গেলে তাহলে আমাদের আছে কি কি, আলফা টি। আলফার মানটা আমাদের বলে দিয়েছে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার 2 বলে দিয়েছে। তাহলে আমরা ওমেগার মান কত পাবো, জিরো প্লাস আলফার মান বলেছে 2, আর কত সেকেন্ড পরে বের করতে চাইছি, 2 সেকেন্ড পরে। তার মানে আমরা ওমেগার মান কত পেলাম, 4 রেডিয়ান পার সেকেন্ড। কত পেলাম, 4 রেডিয়ান পার সেকেন্ড। এখন যদি আমরা কাছে ত্বরণ তো দুরকম হয়, একটা কেন্দ্র অভিমুখী ত্বরণ হয়, কোন একটা বৃত্তাকার পথে ত্বরণ দুরকম হতে পারে, একটা এদিক বরাবর ত্বরণ হতে পারে, একটা কেন্দ্রের দিকে ত্বরণ হতে পারে। এটাকে বলা হয় স্পর্শ অভিমুখী ত্বরণ, এটাকে বলা হয় কেন্দ্র অভিমুখী ত্বরণ। ঠিক আছে। সেই ত্বরণের ক্ষেত্রে সমীকরণটা বলছে যে আমরা যদি স্পর্শকীয় যে ত্বরণটা খালি এ আর সমান সমান
কত হবে আর ইন্টু ওমেগা, আর ইন্টু ওমেগা হবে, ঠিক আছে। আর ইন্টু ওমেগা হচ্ছে আর ইন্টু ওমেগা স্কোয়ার, আর ইন্টু ওমেগা স্কোয়ার। আর মানে কত এখানে, আর এর মান বলে দিয়েছে 50 সেমি ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে 50 সেন্টিমিটার যদি বলে আর এর মান বলেছে কত 50 সেন্টিমিটার, তার মানে 0.5 মিটার। তাহলে এটা ক্যাপিটাল আর দিয়ে দিয়ে দিই। তো তার মান কত বলেছে, তার মান বলেছে যে 0.5, তাহলে 0.5 ইন্টু ওমেগার মান কত 4, 4 এর স্কোয়ার, 4 4 16, 5 16 80, মানে 8 হবে, ঠিক আছে। 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল কি আমাদের, এটা স্পর্শকীয় ত্বরণ গেল, স্পর্শকীয় ত্বরণ এটা এআর, ঠিক আছে। আর ওমেগা স্কোয়ার হচ্ছে সূত্র। আর একটা আছে আমাদের যেটা হচ্ছে স্পর্শক বরাবর হচ্ছে এটা গেল কেন্দ্র অভিমুখী ত্বরণ, সরি এটা হচ্ছে এআর না, এটা হচ্ছে এআর, এটা হচ্ছে কেন্দ্র অভিমুখী ত্বরণ যার মান হচ্ছে আর ওমেগা স্কোয়ার হবে। এবং আরেকটা স্পর্শকীয় ত্বরণ যাকে আমরা এটি দিয়ে লিখবো, যাকে আমরা কি দিয়ে লিখবো এটি, সেই স্পর্শকীয় ত্বরণ ট্যানজেন্ট বলা হয় তাই টি লেখা হয়। এটি সমান সমান আছে আর ওমেগা, এটি সমান সমান কি লিখতে পারি আমরা আর, ও আর ওমেগা কেন হবে, এটা হবে আর আলফা হবে, কারণ আমরা জানি এ ইজ ইকুয়াল টু আর আলফা, সেখান থেকেই আসছে, তাই এ ইজ ইকুয়াল টু আর আলফা। ওকে, তো আর এর মান কত 0.5 ইন্টু আলফার মান কত, আলফার মান তো 2 বলে দিয়েছে, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এদের মান কত আসবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তাহলে এখন আমরা যদি টোটাল এর মান বের করি, তাই দুই দিকে একটা এ আর একটা এটি পাচ্ছি, একটা স্পর্শক একটা হচ্ছে কেন্দ্র অভিমুখী, তাহলে টোটাল এর মান কত হবে রুট ওভারের মধ্যে কি হবে এ আর স্কোয়ার প্লাস এ টি তার স্কোয়ার, তার মান কত আসবে এ আর মানে 8, 8 8 64 প্লাস 1 এর স্কোয়ার মানে 1, রুট ওভার 65, রুট ওভারের মধ্যে কত রুট ওভার 65। তাহলে এত আসলো আমাদের 8 এর স্কোয়ার 64 প্লাস 1 এর স্কোয়ার মানে 1, 64 টাকে রুট ওভার 65, ঠিক আছে। অ্যাকচুয়ালি এর মানটা কত আসবে রুট ওভার 65 মানে 8 8 64 হয়, নিয়ার অ্যাবাউট কত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিয়ার অ্যাবাউট কেন করছি, কারণ রুট ওভার 65 আছে, 65 মানে তো অ্যাকচুয়ালি আমাদের রুট ওভার 64 কাছাকাছি আছে, নিয়ার অ্যাবাউট কত রুট ওভার 64 আছে, তখন সেটা 8 এর স্কোয়ার, তার মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে তাহলে 8.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা উত্তর নয়, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি উত্তরটা 8 এর থেকেও বেশি, ঠিক আছে। যেহেতু 65 আছে, তো নিয়ার অ্যাবাউট আমাদের 8, তাই আমরা কি লিখবো নিয়ার অ্যাবাউট 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তাকে আমরা লিখছি কিভাবে যে 8.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদিও সেটা ভুল লেখা, 8.0 লেখা যায় না, মানে এখানে একটা তাৎপর্যপূর্ণ অংশ সময় ভুল আছে, মানটা কিন্তু পুরোপুরি কখনো 8 হতেই পারে না, ঠিক আছে। তাহলে আমাদের অপশনে যেহেতু আমাদের 8 আছে, তাই আমাদের এইভাবে উত্তরটা লিখতে হবে, যেহেতু অপশন আমাদের 8 আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 37 কি বলছে, নেক্সট কোশ্চেন নাম্বার 37 কি বলছে, কোশ্চেন নাম্বার 37 বলছে যে একটি গতিশীল কণার কোন একটা মুহূর্তের অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর সমান সমান cos ওমেগা, আর ভেক্টর সমান সমান cos ওমেগা টি এক্স ক্যাপ, cos ওমেগা টি এক্স ক্যাপ প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, প্লাস সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ। তাহলে এটা যদি আর ভেক্টর হয়, তাহলে বলছে যেখানে ওমেগা হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে নিজের কোন বিকল্পটি সঠিক। তা আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে আমাদের কি আছে বেগের কথা বলছে আর ত্বরণের কথা বলছে, তো আমরা বেগ আর ত্বরণের মান বের করে দেখি। তো বেগ মানে কত হবে ডি আর ভেক্টর বাই ডি টি, টি এর সাথে যদি আমরা ভেক্টর করি তাহলে এখানে ওমেগাটা মাইনাস চলে আসবে, আর কজের ডেরিভেটিভ করলে কি হয়, কজের ক্ষেত্রে কি হয় মাইনাস সাইন, এখানে একটা মাইনাস চলে আসবে আগে, এবং সাইন ওমেগা টি এক্স ক্যাপ, ঠিক আছে, সাইন করলে কজ হয়ে যাবে, তাহলে প্লাস ওমেগা কজ ওমেগা টি ওয়াই ক্যাপ, এটা হবে ভি এর ভেক্টরের মান, এবং এই ভেক্টরের মান কত হবে ডি ভি ভেক্টর বাই ডিটি, ঠিক আছে। তো সেটার মান কত হবে ওমেগা, এখানে সাইন আছে সেটা কজ হয়ে যাবে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি এক্স ক্যাপ, ঠিক আছে। আর এখান থেকে কত হয়ে যাবে, এর কজ থাকলে মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, দুই ক্ষেত্রে মাইনাস সহ ওমেগা স্কোয়ার যদি কমন চলে যায়, মাইনাস সহ ওমেগা স্কোয়ার কমন চলে গেলে cos ওমেগা টি প্লাস সাইন, আচ্ছা cos ওমেগা টি এক্স ক্যাপ আর সাইন ওমেগা টি ওয়াই ক্যাপ, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, এটার মান হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা কি পেলাম, তাহলে এ ভেক্টর সমান সমান ওমেগা স্কোয়ার আর ভেক্টর। তাহলে আমরা একটু আগেই বললাম যদি কোনো হচ্ছে কণা এ ভেক্টর মানে এ সমান সমান, আমরা একটু আগে আগের অঙ্কটাই করলাম, এ সমান সমান কি করেছিলাম হচ্ছে ওমেগা স্কোয়ার আর বা আর ওমেগা স্কোয়ার করেছিলাম, সেটা কি হয়েছিল আমাদের কেন্দ্রবিন্দুগামী হয়েছিল।
আর ওমেগা স্কোয়ার করেছিলাম। এবং এটা কখনই সত্যি, এই ত্বরণটা কখনের ত্বরণ, সেটা কেন্দ্র অভিমুখী ত্বরণ। এই ত্বরণটা কি হয়? এই ত্বরণটা হচ্ছে কেন্দ্র অভিমুখী ত্বরণের সমীকরণ। তাহলে আমরা বলতে পারি যে, তাহলে কি বললাম যে a = r ওমেগা স্কয়ার, a = r ওমেগা স্কয়ারটা কি? a = r ওমেগা স্কয়ার হচ্ছে মূল বিন্দুগামী বা কেন্দ্র অভিমুখী যে ত্বরণটাই তাকে আমরা বলি হচ্ছে a = r ওমেগা স্কয়ার, বা তার সমীকরণ কিন্তু এটা আমরা কোশ্চেন নাম্বার 36 এ দেখেছিলাম। এটা আমরা কোশ্চেন নাম্বার 36 এ কিন্তু দেখেছিলাম যে এটা কিন্তু কি হয়, মূল বিন্দুগামী বা যে কেন্দ্র অভিমুখী যে ত্বরণটা হয় সেই ত্বরণের রাশিমালা। ওকে, এখন আমরা যেটা করবো, আমরা তো গেল একটা ত্বরণটা কেমন প্রকৃতি সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে হবে আর এবং বেগ দেখতে হবে কি হয়। তো বেগের যে ডিরেকশন বা বেগ সম্পর্কিত কি তথ্য আমরা পাই সেটা আমরা এখন দেখবো। তো সেটা আমরা কি করতে হবে, তার জন্য আর ভেক্টর এবং ভি ভেক্টর যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা এই ডট প্রোডাক্ট করলাম, করার পরে এখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে? তাহলে এখান থেকে যেটা হবে যে সাইন ওমেগা টি এক্স স্কয়ার আর মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, আর যেটা কস ওমেগা টি, এটা সাইন ওমেগা টি। যদি ডট প্রোডাক্ট করা যায় তাহলে এদের যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি কি হয়ে যাবে, এটা আমি যদি বসাই পাশাপাশি তাহলে হবে মাইনাস ওমেগা কস ওমেগা টি সাইন ওমেগা টি। আর এটার ক্ষেত্রে কি হবে, প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে এটা। আর সেখানে প্লাসে এই দুটো প্লাস হয়ে যাচ্ছে এবং এখানে কিছু ওয়াই কা গুণ হয়ে যাবে। এখানে ওমেগাটা আছে এবং এখানেও হচ্ছে কস ওমেগা টি আছে। তো কস ওমেগা টি আর একটা কথা হবে সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো ভ্যালু কি হচ্ছে, সেম ভ্যালু হয়ে যাচ্ছে, পরে কাটাকাটি করে জিরো হয়ে যাবে। এবং দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের মান জিরো কখন হয়? যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপরে লম্ব হয়, তাই তো। অর্থাৎ আমরা আর ভেক্টর এবং ভি ভেক্টর একেবারে উপর লম্ব, এবং আর ভেক্টর সবসময় কি হয়, যেটা হচ্ছে কেন্দ্র যেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর যেটা, ঠিক আছে। এবং ভি ভেক্টর তাহলে কি হবে, নিশ্চয়ই স্পর্শক বরাবর যাবে। ঠিক আছে, ভি ভেক্টর তাহলে কি হবে, স্পর্শক বরাবর যেতে হবে। তাহলে ভি ভেক্টর কি হবে, স্পর্শক বরাবর, বা আমরা বলতে পারি আর ভেক্টরের উপর যেটা লম্ব। তাহলে আমাদের অপশন কি আছে দেখি আমরা। এখান থেকে আমরা কি কি পেলাম? তাহলে আমরা পেলাম ত্বরণটা কি হচ্ছে, ত্বরণ তাহলে বললাম কেন্দ্র অভিমুখী বা মূলবিন্দু অভিমুখী। এবং আমরা আর ভেক্টর এবং ভি ভেক্টরে কি পেলাম, মান জিরো পেলাম। আর মান জিরো পাওয়া মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের মান জিরো হওয়া মানে কি, তার মানে বলা যেতে পারে এই দুটো ভেক্টর একে অপরের উপর লম্ব। অর্থাৎ আর ভেক্টরে কিন্তু ভি ভেক্টরের উপরে এর উপর কিন্তু কি আছে, লম্ব আছে। এর উপর কিন্তু লম্ব আছে। তো সেই জন্য আমরা লিখতে পারি, আমরা তাহলে দেখি অপশন গুলো কি কি আছে আমাদের। অপশন প্রথমে কোয়ান্টিটির বেগ এবং অনুভূমিক আর ভেক্টরের সমান্তরাল হয়, এটা কখনো হবে না কারণ এটা কেন্দ্র অভিমুখী এবং এটা হচ্ছে লম্ব বলেছে। 2 নম্বর বলছে কোয়ান্টিটির বেগ আর ভেক্টরের উপর লম্ব, অবশ্যই তাই, কোয়ান্টিটির বেগ কিন্তু হচ্ছে আর ভেক্টরের উপর, কোয়ান্টিটির বেগ হচ্ছে লম্ব আছে। ঠিক আছে, এবং ত্বরণ মূলবিন্দু অভিমুখী, এবং ত্বরণটা কি দেখতে পাচ্ছি, কেন্দ্র অভিমুখী বা মূলবিন্দু অভিমুখী। তার মানে এটাই হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হলো। কোনটা উত্তর হলো আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38 কি বলছে। একটা ভূসমতলিক রাস্তায় একজন সাইকেল আরোহী 3 মিটার বক্রতা ব্যাসার্ধের একটি বাগ নিয়ে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে। আমরা আগেও বলেছিলাম যদি এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের জি এর মান কিন্তু 10ই হয়। ঠিক আছে, তো যদি রাস্তা এবং সাইকেলের টায়ারের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.2 হয়, তাহলে বলছে যে সর্বোচ্চ, তবে যে সর্বোচ্চ দ্রুতিতে বাগ নিলে সাইকেলের চাকার পিছলে যাবে না, অর্থাৎ সেই ভি ম্যাক্সিমাম এর মান যখন সাইকেল পিছলাবে না। তার সূত্রটা কি বলেছিলাম, যে ভি ম্যাক্সিমাম সমান সমান রুট ওভার মিউ আর জি। মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ, এবং জিটা কি বলেছিলাম, জিটা বলেছিলাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যাক কি হয়, এম ম্যাক্সিমাম সমান সমান রুট ওভারের মধ্যে মিউ আর জি। সেখানে মিউ এর মান কত বলছে, 0.2, 0.2 বলেছে মিউ এর মান। তার মানে লিখতে পারি 2/10 ইন্টু আর এর মান বলেছে 3 আর জি এর মান বলেছে 10, 10 10 কাটা গেলে 3 দুগুণ 6 রুট ওভার 6। তার মানে এর মান কত, এর মানটা আমরা একটু ক্যালকুলেশন করেছিলাম, তো ক্যালকুলেশন করে দেখলাম এর মানটা আসছিল আমাদের কত, এর মানটা আসছিল 2.4449 সামথিং। তো সেটাকে আমরা নিয়ার অ্যাবাউট 2.5 মিটার পার সেকেন্ড বলতে পারি, 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ম্যাক্সিমাম মান কত হলো, 2.4 মিটার পার সেকেন্ড। কিন্তু এটা আমাদের মিটার পার সেকেন্ড এককে এসছে, আমাদের উত্তর দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা। তার জন্য আমাদের কি করতে হবে, এর সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হয়, মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টা করতে যাই আমরা, তাহলে আমাদের কত হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। আমরা জানি
যে 1 মিটার/সেকেন্ড, 1 মিটার/সেকেন্ড, তার মানে 1 মিটারকে যদি কিলোমিটার করে তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। মিটারকে কিলোমিটার করতে 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 3600/1000, তার মানে 0 কাটাকাটি 18/5, 18/5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 18/5 এত কিলোমিটার/ঘন্টা, কিলোমিটার/ঘন্টা। তাহলে আমাদের আছে কত? আমাদের আছে যে 2.5। তো 2.5 যদি থাকে আমাদের, তাহলে তাকে আমরা কি করতে হবে? তাকে যদি আমরা 2.5, 18.5, 18.5 মানে 3/15, মানে কত হচ্ছে দেখি, 3/15, 16, 17, 30, 5 ছক 30, 3.6 কিলোমিটার/ঘন্টা। এটা আসছে আমাদের। তাহলে 1 মিটার/সেকেন্ড মানে এত কিলোমিটার/ঘন্টা। তাহলে এত মিটার/সেকেন্ড মানে কত হবে? 2.5 এর সঙ্গে 3.6 কিলোমিটার/ঘন্টা গুণ করতে হবে। মানে এত গুণ করলে এর সঙ্গে এটা গুণ করলে কত হয়? 9.0 কিলোমিটার/ঘন্টা। তার মানে আমাদের অপশন সি হচ্ছে রাইট আনসার। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি? অপশন সি রাইট আনসার। কিন্তু এখানে দেওয়া আছে অপশন বি, এবং এই উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু অঙ্কটার যে অপশন বি দেওয়া আছে এটা কিন্তু রং অ্যান্সার। 7.2 হবে না, এটা 9ই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে রাইট আনসার। 9 হচ্ছে এটা রাইট আনসার। কোশ্চেন নাম্বার 38 গেল এটা। কোশ্চেন নাম্বার 38। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 39-এ কি বলছে। কোশ্চেন নাম্বার 39 বলছে, খুব ইজি একটা অঙ্ক। কোশ্চেন নাম্বার 39, যে এম ভরের একটা কণা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে আবর্তন করছে। এম ভরের একটা কণা আর ভরের একটা বৃত্তাকার আর ভরের আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে আবর্তন করছে। এর অভিকেন্দ্র ত্বরণ বলেছে এসি, এবং সময়ের সাথে এসি ইজ ইকুয়াল টু কে স্কয়ার আর টি স্কয়ার রূপে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে বলছে এখানে কে টি ধ্রুবক, তাহলে কণাটির উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের মান কত হবে? এটাই আমাদের প্রশ্ন দিয়েছে। তো আমাদের কি করতে পারি? অভিকেন্দ্র ত্বরণ মানে আমরা ওমেগা স্কয়ার আরও লিখতে পারি। অভিকেন্দ্র যে ত্বরণটা এসির মান আমরা দুরকমভাবে লিখতে পারি। ওমেগা স্কয়ার আর হতে পারে, বা ওমেগা স্কয়ার আরও হয়। আরটা লিখতে পারি আমরা ভি স্কয়ার বাই আর। আরটা কি লিখতে পারি আমরা? ভি স্কয়ার বাই আর। তো সেই ভি স্কয়ার বাই আর সমান কি বলেছে? এটি সমান কি বলেছে? যে কে স্কয়ার আর টি স্কয়ার। তাহলে ভি স্কয়ার বাই আর সমান বলছে কি? যে কে স্কয়ার আর টি স্কয়ার, কে স্কয়ার আর টি স্কয়ার। এখন যদি আমরা অভিকেন্দ্র বল বের করতে বলছি, আর অভিকেন্দ্র বলের সূত্র কি? এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে যদি একটা আমি এম গুণ করে দিই, এবং এই পাশে যদি একটা এম গুণ করি, তাহলে এটা আমাদের অভিকেন্দ্র বল চলে আসবে। অভিকেন্দ্র বলের মান কত হবে? এম কে স্কয়ার আর টি স্কয়ার। এটা আসা উচিত, এবং এটা যদি আমাদের অপশনে থাকে তাহলে এটাই উত্তর। এম কে স্কয়ার আর টি স্কয়ার অপশন বি তে আছে এটা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অপশন বি আমাদের কি হচ্ছে? রাইট অ্যান্সার। একদম ইজি কোশ্চেন এবং সহজ একটা কোশ্চেন। তারপরে কি বলেছে? কোশ্চেন নাম্বার 40, এটা গেল কোশ্চেন নাম্বার কত? এটা গেল কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 40-এ কি বলছে? কোশ্চেন নাম্বার 40 কি বলছে? কোশ্চেন নাম্বার 40-এ, কোশ্চেন নাম্বার 40 বলছে 8.00 মিটার দৈর্ঘ্যের একটা তারের এক প্রান্তে একটা সুতো বেঁধে, একটা পাথর বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। পাথরটি 14 সেকেন্ডে 25 বার পুনরাবর্তন করলে ত্বরণের মান কত? এই অঙ্কটা 14 সেকেন্ডে বলছে 25 বার। তো 14 সেকেন্ডে 25 বার করলে অঙ্কের উত্তর আসবে, এখানে ভুল উত্তর আসবে। যদি আমাদের উত্তর মেলাতে হয় তাহলে এই অঙ্কটা এইভাবে হবে, যে 25 সেকেন্ডে 14 বার পুনরাবর্তন করে, তাহলে আমাদের উত্তরের কাছাকাছি আসতে পারে। 25 সেকেন্ডে 14 বার পুনরাবর্তন করে, তাহলে 1 সেকেন্ডে কতবার পুনরাবর্তন করছে? 14/25। 14 ইন্টু 2 পাই, এখানেও 14 ইন্টু 2 পাই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হবে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা ওমেগার মান তাহলে কি হচ্ছে? এটাই আমাদের ওমেগার মান। 1 সেকেন্ড যতবার পুনরাবর্তন করবে সেটাই আমরা কি পাবো? রেডিয়ান পার সেকেন্ড। এটা রেডিয়ান পার সেকেন্ড এককে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগার মান। ওমেগার সমান কিন্তু আমরা এটা লিখতে পারি 14 ইন্টু 2 পাই বাই 25। এখন যদি মান টানগুলো বসিয়ে দিই তাহলে কত হবে? 14 ইন্টু 2 পাই বাই 25, মানে 2 ইন্টু 22/7। 14 ইন্টু 2 পাই ইন্টু 22/7, 7 দুগুণ 14, 4/88/25। তার মানে কত হচ্ছে? 2 দুগুণ 4, 4/88, 88/25 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এখন বলছি যদি আমাদের ত্বরণের মান বের করতে হয়, তাহলে এসি আছে অভিকেন্দ্রের ত্বরণের মান, তার মান হচ্ছে আর ওমেগা স্কয়ার। তো আর মানে কত? আর মানে বলেছে হচ্ছে 8 মিটার বলেছে। মিটারটা সেন্টিমিটার করলে কত হবে? 8 মিটার বলেছে, আর আমাদের এখানে রেডিয়ান পার সেকেন্ড এককে এসছে। ওকে, আমরা যদি এখন মিটার পার সেকেন্ড এককে করবো, তবে আমরা যদি এখান থেকে 8 নিই, 8 ইন্টু কত হবে তাহলে? 8 ইন্টু আমাদের এখানে 88/25, 88/25 তার যে স্কোয়ার করি আমরা, তাহলে আমাদের যে এটা যদি সমাধান করি আমরা, আর এসির মান বেরোবে, ত্বরণের মান বেরোচ্ছে, এটা যদি সমাধান করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 99.11512।
এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি প্রায় 99 হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের উত্তর হবে। তো আমরা যদি উত্তর মেলাতে হয় তাহলে কিন্তু আমাদের এই লাইনটা চেঞ্জ করতে হবে। আমাদের বইতে যেটা দেওয়া আছে যে 14 সেকেন্ডে 25 বার পুনরাবর্তন করে, এটা ভুল। এটা হবে অ্যাকচুয়ালি এটা হবে যে আমাদের 25 সেকেন্ডে 14 বার পুনরাবর্তন করে। ঠিক আছে? তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 40 গেল। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 41 কি হয়। তো কোশ্চেন নাম্বার 41 যেটা হবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41 বলছে কি, বলছে একটি ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত। তাই একটা সেকেন্ডের কাটা সে কিন্তু একবার পুনরাবর্তন করে, একবার পুনরাবর্তন করা মানে যে 2 পাই পথ ঘুরছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। ঠিক আছে? তাহলে একবার পুনরাবর্তন করে যদি করে 60 সেকেন্ডে, তাহলে কাটাকাটি করলে পাই/30, পাই/30 যদি এর মান বসানো যায়, তাহলে ক্যালকুলেটরে যদি এর মান বসানো যায় তাহলে এর মান আসবে হচ্ছে 0.0.441 বা সামথিং কিছু আসে। ঠিক আছে? 449 বোধ হয়, এরকম কিছু একটা আছে। 449 না 445। তো আমাদের অ্যাকচুয়ালি মানটা হবে 0.105, 0.105 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। খুব সিম্পল প্রশ্ন এটা। পাই/30 হবে। পাই/30 এর মান কি বইতে বলে দেওয়া আছে? থাকার তো কথা নেই। রেডিয়ান পার সেকেন্ড হবে এটা 0.105। ঠিক আছে? তারপরে আমাদের কি বলেছে, চৌম্বক বৃত্তপথে সমদ্বিতে অবস্থানত কোনো বস্তুর ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি ধ্রুবক থাকবে? বেগ, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র ত্বরণ, এগুলো একটা ধ্রুবক থাকে না। তো গতিশক্তি যেটা সেটা কিন্তু ধ্রুবক থাকবে। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 42 কি হবে? গতিশক্তি অ্যান্সার। গতি শক্তি হচ্ছে এটার অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 43 কি বলছে? কোশ্চেন নাম্বার 43 বলছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 43 এর কোশ্চেন আমরা আগেও করেছি। কোশ্চেন নাম্বার আমরা এটা করেছি 33-এ করেছি। কোশ্চেন নাম্বার 43 এটা আছে সেম অ্যাজ 33। কোশ্চেন নাম্বার 33 এর সঙ্গে পুরোপুরি মিলে যায়। ঠিক আছে? একই অঙ্ক ডবল দিয়েছে। তো কোশ্চেন নাম্বার 44 কি বলছে? কোশ্চেন নাম্বার 44 বলছে যে 1 মিটার দীর্ঘ একটা সুতোর এক প্রান্তে বাঁধা 1 কেজি ভরের একটা সুতো পাথরকে 2 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে অনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে, সুতোর টান কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে? তো কোশ্চেন নাম্বার 44 কি বলছে সেটা আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 44টা, কোশ্চেন নাম্বার 44 কি বলছে সেটা একবার আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 44 কি বলছে যে 1 মিটার দীর্ঘ একটা সুতোর এক প্রান্তে, তাহলে আমাদের একটা 1 কেজি ভর রাখা আছে। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 1 কেজি। ঠিক আছে? আমাদের যে আর সে ব্যাসার্ধ যেটা যে এটা যদি আমাদের সুতো হয়, তার মাথায় যদি এটা কোনো কিছু বাজি, তাহলে যে বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে যেটা সুতো দৈর্ঘ্য হবে সেটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? আর আর মানে কত? 1 মিটার বলেছে। 1 মিটার হবে ব্যাসার্ধ। ঠিক আছে? আর বলে যে এত রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে, তাহলে ওমেগার মান বলে দেওয়া আছে। কত বলেছে? 2 মিটার রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে সে ঘুরছে। তাহলে সুতোর টান কত হবে? আমাদের সূত্রটা কি আছে? সুতোর টান বের করার সূত্র হচ্ছে এরকম যে সুতোর টান ব্র্যাকেট টি ইজ ইকুয়াল টু এম আর ওমেগা স্কোয়ার। এম আর ওমেগা স্কোয়ার। এম মানে কত? এম মানে 1 কেজি, আর মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে 2 এর স্কোয়ার। মানে কত হবে? 4, 4 1 4 মানে 4 নিউটন। কত উত্তর? তাহলে 4 নিউটন তাহলে অ্যান্সার। ঠিক আছে? তাহলে 4 নিউটন তাহলে উত্তর হবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45 কি বলেছে? কোশ্চেন নাম্বার 45 বলছে, আচ্ছা 44 গেল, এবার বলছে 45। কোশ্চেন নাম্বার 45 কি বলছে? বলছে একটা একটি গতি পালক চক্রের দ্রুতি 6 সেকেন্ডে 540 আরপিএম বাড়ে, ওর কৌণিক ত্বরণ কত? আগে আমরা দেখে নিই ওমেগা বা কৌণিক বেগ যেটা বলেছে 540 আরপিএম। এটাকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 540 ইন্টু পাই/30 বা 2 পাই/60 যে কোনো একটা দিয়ে কাটাকাটি করতে হবে। তো আমরা যদি দেখি শূন্য শূন্য কেটে যাবে, 3 একে 3 3 18 3 18 54 18 পাই। কত হবে তাহলে? 18 পাই এত রেডিয়ান পার সেকেন্ড। 18 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাদের বের করতে বলেছে কি? বের করতে হবে কৌণিক ত্বরণের মান, আলফার মান। তা আলফার মান আলফা ইজ ইকুয়াল টু কি হবে? আলফা ইজ ইকুয়াল টু ওমেগা বাই টি লিখতে পারি আমরা। ওমেগা বাই টি না 18 পাই বাই টি মানে কত বলেছে? 18 পাই আর টি মানে হচ্ছে 6 সেকেন্ড বলেছে। 6 3 6 18 মানে হচ্ছে 3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উত্তর কত হবে? 3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে এর রাইট অ্যান্সার। এবার বলছে কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 কি বলছে? কোশ্চেন নাম্বার 46 এর অঙ্ক আমরা এটা কোশ্চেন নাম্বার কত গেল? 45 গেল।
কোশ্চেন নাম্বার 46টা তলাই করছি। কোশ্চেন নাম্বার 46 কি বলছে যে সর্বোচ্চ কত দ্রুতিতে চললে একটি গাড়ি 18 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে না পিছলে বাঁক নিতে পারে। তার মানে আমাদের সর্বোচ্চ কত দ্রুতি মানে সর্বোচ্চ বেগ বের করা সেই সূত্রটা ভি ম্যাক্সিমাম। সেই ভি ম্যাক্সিমাম সূত্র কি ছিল? রুট ওভার মিউ আর জি। রুট ওভার মিউ আর জি। মিউ এর মান কত? মিউ এর মান এখানে বলেছে হচ্ছে 0.2। মিউ এর মান কত? 0.2 মানে হচ্ছে 2/10 লিখতে পারি আমরা 0.2 কে। আচ্ছা আর মানে কত বলেছে? আর মানে বলেছে 18 মিটার ব্যাসার্ধের। আচ্ছা ওটা কিছু কোন এককে দিয়েছিল? আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক আছে তো সব একই এককে আছে। 18 মিটার পার সেকেন্ড। আর জি এর মান বলেছে 10। এই 10 কেটে গেল 18 দুগুণ কত? 36 মানে 6 বেরিয়ে আসবে। তাহলে হচ্ছে সর্বোচ্চ বেগ 6 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ বেগ কত হতে পারে? 6 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের উত্তর বলেছে কিলোমিটার পার ঘন্টা। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে হলে কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18/5 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে 6 টা কত? 48 এর 8 হাতে 4, 6 কে 4 4 10, 108/5। 5 দুগুণ 10, 5 একে 5, 3, 5 ছক 30। 21.6 এত হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা 21.6 কিলোমিটার পার ঘন্টা। তাই অপশন আছে 21.6, অপশন সি রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে এটার রাইট অ্যান্সার। বোঝা গেল? ছেচল্লিশ দেখে ভিম্যাক্সের অঙ্ক আমরা 3টে করলাম এই পর্যন্ত। ঠিক আছে? ভিম্যাক্সের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। ঠিক আছে? পরীক্ষা আসতে পারে। বলছে পরের কোশ্চেন কি বলছে যে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা ভি সমদ্রুতিতে পাক খাচ্ছে। আর বৃত্তপথে একটা বস্তু ভি সমদ্রুতিতে ভাগ খাচ্ছে। বৃত্তের স্পর্শক বরাবর ত্বরণ কত হবে? তো স্পর্শক বরাবর যে ত্বরণের মান দেখি তাহলে সেটা কি হবে? তাহলে ভি সমদ্রুতিতে যেহেতু হচ্ছে বেগের মান প্রতি মুহূর্তে যেহেতু সমান, তাহলে ত্বরণের মান কি করতে পারি? ত্বরণের মান কিন্তু ভি মাইনাস ভি বাই হচ্ছে যে নির্দিষ্ট টাইম টি যদি দিই আমরা ত্বরণের মান আছে তাহলে আমাদের কত আসবে? ত্বরণের মান কিন্তু 0 আসবে। সমদ্রুতিতে চললে দুটো কারণে ত্বরণ 0 হতে পারে। এক বস্তু সমদ্রুতিতে চললে বা সমবেগে চললে, আর একটা কি হতে পারে যদি আমাদের বস্তু স্থির থাকে তাহলে কিন্তু ত্বরণের মান কি হয়? 0 হয়। তাহলে আমাদের বলছে সমদ্রুতিতে বুঝে ভি সমদ্রুতিতে চলছে। সমদ্রুতিতে যদি চলে তার মানে আমাদের ত্বরণের মান কত হবে? ভি মাইনাস ভি বাই টি তার মানে 0। ত্বরণের মান কত হবে? 0 হবে। ঠিক আছে? স্পর্শক বরাবর যে ত্বরণের মান সেটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে? তারপরে না হচ্ছে পরে কোশ্চেন নাম্বার 48 কি বলছে? কোশ্চেন নাম্বার 48 কি বলছে? কোশ্চেন নাম্বার 48 আর 49 দুটো অঙ্ক বাকি আছে। কোশ্চেন নাম্বার 48 কোশ্চেন নাম্বার 48 কি বলছে? এত মিটার 34.3 মিটার পরিবেষ্টিত বৃত্তাকার পথে একজন সাইকেল আরোহী √22 সেকেন্ড সময়ে একবার পাক খায়। উল্লম্ব রেখার সঙ্গে আরোহীর কোণ কত ডিগ্রি হবে? তো কি হবে অঙ্কটা? যে 2 পাই আর পরিধি বলেছে 2 পাই আর সমান সমান 43 সরি 43 34.3। এখান থেকে যদি আর এর মান আমরা বের করি তাহলে কত হবে? 34.3 বাই 2 পাই। যদি মানগুলো বসাই তাহলে 343 হবে এটা, তাই তো? তলায় হবে একটা 10 গুণ তলায় 22/2 হবে একটা, আর এখানে গুণ 22/7। 22 এখানে যাবে 7 উপরে যাবে। ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের আর এর মান। এখন আমাদের বলেছে কি? আমাদের বলেছে যে সাইকেল আরোহী এত সেকেন্ড সময় অর্থাৎ টি এর মান কত বলেছে? টি এর মান বলেছে √22 সেকেন্ড। √22 সেকেন্ড বলেছে একবার পাক খায়। ঠিক আছে? √22 সেকেন্ডে সে কতটা 34.3 এত মিটার কিন্তু সে একবার ঘুরে। তার মানে তার যদি বেগ আমি বের করি তাহলে বেগ সমান সমান কত হবে? 34.3 বাই √22। কারণ হচ্ছে ভি ইজিক্যাল টু কি? এস বাই টি হয়। তার মানে 343 হচ্ছে বাই 10 ইন্টু √22। ঠিক আছে? 10 ইন্টু √22 এটা হবে। এখন আমাদের যদি কোণের মান বের করতে হয় ট্যান থিটা ইজিক্যাল টু আমরা কি জানি যে ভি স্কোয়ার বাই আর জি। ভি স্কোয়ার বাই আর জি, এখানে আরটা ক্যাপিটাল হবে আর জি। এখানে যদি ভি স্কোয়ার মানটা আমরা বসাই, ভি মানে কত? ভি স্কোয়ার মানে এইটা মানে 343/10√22। ঠিক আছে? এটার স্কোয়ার হবে ইন্টু 1/RG। এটা হচ্ছে 1/RG। 1/RG যদি মান বসাই আমরা তো 1/R আছে মানে আর এর মানটা উল্টে যাবে, আর যে মানটা সেটা উল্টে যাবে। 10 ইন্টু 2 ইন্টু 22 বাই কত হবে? 343 গুণ 7। ওকে? ইন্টু জি এর মান তো উল্টে যাবে 1/10 হয়ে যাবে। জি এর মান কত হয়ে যাবে? 1/10।
এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 343 গুণ 343 বাই 10 10 ইন্টু 22, রুট ওভার 22 আছে না, তাহলে স্কোয়ার করলে তো শুধু 22 বেরিয়ে আসবে, ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 22 বাই 343 ইন্টু 7 ইন্টু 1/10। এখানে 343 কেটে যাবে, 22 কাটলো, আর 10 কাটলো, তাহলে আর কি পড়ে আছে, এটা পড়ে আছে। এটাতে কাটাকাটি করলে কত হবে, এটা 5 4 7 28, 29 মানে 6 63, 7 9 63, 49, 49 দুগুণ 98, মানে কত হবে 9.98/10, তার মানে হচ্ছে 9.8 হবে এর মানটা। ও অ্যাকচুয়ালি আমরা যদি এখানে জি এর মান 9.8 বসাই, 10 না বসে, আচ্ছা এখানে 10 ছিল, জি এর মান যদি আমরা এখানে 10 বসেছিলাম, 10 না বসে 9.8 বসাই, তাহলে তাহলে কি হয় দেখা যাক। আমরা 10 না 9 যদি 8 বসাই, তাহলে আমরা পাবো এখান থেকে যেটা পাবো বলে, এটা 10 গুণ হবে আর দশমিক তোলার জন্য, আর এখান থেকে 98 দুগুণ 49 দুগুণ 98, 2 দিয়ে কেটে যাবে, আর 10 কেটে যাবে, আলটিমেটলি 1 পড়ে থাকবে। অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1, তার মানে 45 ডিগ্রি হবে। এই জন্য এটা উত্তর হবে 45। থিটার মান তাহলে কত, থিটার মান তাহলে হবে 45 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান তাহলে কত হবে 45 ডিগ্রি। হচ্ছে অঙ্ক গেল, লাস্ট অঙ্ক আমাদের 49। আমাদের লাস্ট অঙ্ক কি বলবো, যারা সাইকেলের চাকার ব্যাসার্ধ এই কাটাকাটিটা নিজে থেকে সবাই করবে, দেখবে উত্তর 1 চলে আসবে। ঠিক আছে, আর জি এর মান এখানে 9.8 বসাবে, জি এর মানটা এখানেও 10 না বসে 9.8 বসাতে হবে, 9.8। ঠিক আছে, জি এর মান 9.8 বসাবে, তাহলে উত্তর চলে আসবে। ঠিক আছে, বলছে একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ 4 মিটার, চাকাটি 2 সেকেন্ডে একবার পাকলে সাইকেলের ত্বরণ কত হবে। সাইকেলের চাকাটা কি করছে, 2 সেকেন্ডে একবার পাক খাচ্ছে। আমরা যদি এটা এই পাশে করি, ছোট অঙ্ক, এটা করে বড় না। কোশ্চেন নাম্বার 49 কি বলছে, চাকাটি 2 সেকেন্ডে একবার পাক খাচ্ছে, তাহলে 2 সেকেন্ডে একবার পাক খেলে 2 পাই পথ ঘুরবে, তাহলে 1 সেকেন্ডে কতটা পথ ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে 2 পাই বাই 2, মানে কাটাকাটি করলে পাই, 2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতটা পাই রেডিয়ান পার সেকেন্ড, এতটা পাক খাবে। 1 সেকেন্ডে যা পাক খাবে সেটা ধর কৌণিক বেগ হবে, তো রেডিয়ান পার সেকেন্ড, তাহলে ওমেগার মান তাহলে কত হচ্ছে, ওমেগার মান হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। এখন বলছে আর এর মান কত বলে দিয়েছে, 4 মিটার ব্যাসার্ধ, তাহলে আর এর মান বলেছে 4 মিটার, তাহলে বলছে ত্বরণের মান কত হবে, এই ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা মানে হচ্ছে পাই ইন্টু 4 মানে 4 পাই, 4 পাই রেডিয়ান, ত্বরণের মান মানে মিটার পার সেকেন্ড, 4 পাই মিটার পার সেকেন্ড, 4 পাই মিটার পার, আচ্ছা ত্বরণের মান মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 পাই মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান হবে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবং আমাদের শেষ হয়ে গেল হচ্ছে আমাদের বৃত্তগতি চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, আমাদের মোট 49টা অঙ্ক ছিল, আমাদের 49 থাকে 48 থাকে 49 থাকে, আমাদের টোটাল 49টা অঙ্ক শেষ হয়ে গেল। আমরা খুব সত্তর স্থিতি বিজ্ঞানটা আনবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি।